ওয়েলকাম টু হালদার ই একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। আমরা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের প্রথম যে ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি নামক গল্পটি পড়ছিলাম। আগের দিনের ক্লাসে আমরা দেখেছিলাম যে কলকাতায় এসে ফটিক যে আশা নিয়ে এসেছিল, অর্থাৎ সে কোনোদিনও শহরাঞ্চল দেখেনি, শহরাঞ্চলের মানুষগুলোকে দেখেনি, বড় বড় ঘরবাড়ি দেখেনি, বড় বড় স্কুলপত্র অফিস কিচ্ছু দেখেনি। ফলে তার মনের যে আকাঙ্ক্ষা, সেই সমস্ত আকাঙ্ক্ষাই যেন কোথাও গিয়ে ধূলিসাৎ হচ্ছে। সে যখন বাড়ির মধ্যে থাকছে, তখন তার মামি যদি তাকে কোনো কাজ দিচ্ছে, তখন সে এত নিষ্ঠভাবে করছে সেই কাজটা, তার মধ্যে যে দুষ্টু বুদ্ধির একটা বোধোদয় ছিল, সেই বোধোদয় কোথাও গিয়ে যেন দমিয়ে গেছে এবং তার শুভ বুদ্ধি যেন উদয় হয়েছে। সে মামিকে তার নিজের যতটা আয়ত্ত, তার বাইরে গিয়েও যখন কাজ করে দিচ্ছে, তখন তার মামি কিন্তু তাকে কথা শোনাতে ছাড়ছে না। মামি বলছে, থাক থাক, হয়েছে অনেক, আর দরকার নেই, এবার তুমি কাজটা ছাড়ো, দিয়ে নিজের পড়াতে গিয়ে মন দাওগে, যাও। এরকম ভাবে এই যে কথা বলা, এটা একটা বাচ্চার কাছে কতটা আত্মসম্মানে লাগা, সেটা কিন্তু তার মামি না বুঝলেও আমাদের ফটিক কিন্তু তার ক্যারেক্টারের মধ্যে দিয়ে বা ছুটি নামক গল্পটিতে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু দেখিয়েছেন যে 13-14 বছরের বাচ্চাটিরও কিন্তু অভিমান হয়, আত্মসম্মানবোধ তারও আছে, সেই সমস্ত কিছু কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছেন। এরপর সে মনে করছে শহরাঞ্চলে বসে যে তার আগের দিনের কথাগুলো, অর্থাৎ গ্রামে যখন সে ছিল সেই দিনের কথাগুলো, সে কিভাবে সারাটা দুপুর ভোঁ ভোঁ করে শব্দে সে ঘুড়ি লাটাই এগুলো নিয়ে সে ব্যস্ত থাকতো বা ঘুড়ি ওড়াতো, সবাইকে অতিষ্ঠ করে তুলেছিল ঠিকই, কিন্তু সেই যে শান্তি সে গ্রামে পেয়েছিল, সেটা কিন্তু তার শহরাঞ্চলে আসছে না। সে হাঁপ ছেড়ে বাঁচতে পারছে না, হাঁপ ছেড়ে কাউকে কিছু বলতে পারছে না, সে চার দেওয়ালের মধ্যে যেন বন্দি হয়ে গেছে। এরপর আমরা দেখতে পাই যে সে যখন স্কুলে যায়, স্কুলে গিয়ে তার শিক্ষক বলে যে এত বড় নির্বোধ, এত বড় নির্বোধ এবং এরকম কোনো পড়াশোনায় পাঠে কোনো মন নেই, এরকম ছেলে এই একটাই আছে, অর্থাৎ ফটিককে সে বলে। সেই শিক্ষকটিও ফটিককে বলে। তারা কেউই ফটিককে বুঝতে চায় না সে আসলে কি চায়। তাই তো যখন আমরা দেখতে পাই যে কথায় কথায় তাকে যখন অপমান করে, তাকে যখন নির্বোধ বলে অপমান করে, এরপরও কিন্তু সে নীরবে সেই শিক্ষকের দেওয়া মার কিন্তু নীরবে সহ্য করে নেয়, সে একটা শব্দও কিন্তু পড়ে না। এরপর আমরা দেখতে পাই যে যখন স্কুল ছুটির পর সমস্ত ছাত্র ছাত্রীরা তারা খেলতে যায়, তখন কিন্তু আমাদের ফটিক কিন্তু কি করে, স্কুলের যে ঘরের জানলাটা দিয়ে, তার ক্লাসরুমের জানলা দিয়ে সে শহর অঞ্চলের দূরের ছাদগুলো দেখে, ছাদের মাথাগুলো দেখে, যে ছাদে দুই একটি বাচ্চাকেও দেখতে পায়, এক পলক দেখতে পায়, সে ভাবে যে তারা হয়তো খেলছে, তার পুরোনো দিনের কথা মনে পড়ে যায় এবং সে কি করে, তাকে হয়তো স্কুলের যে তার সহপাঠীরা তাকে হয়তো খেলা নেয় না, কারণ সে গ্রাম থেকে এসেছে, তাকে নির্বোধ বলেই মনে করে। কিন্তু সেই ফটিক কিন্তু সেই শহরাঞ্চলের যে বাড়িগুলো দেখা যায়, সেই বাড়ির মাথার যদি দুই একটা বাচ্চাকেও দেখতে পায়, তখন তার চিত্ত কিন্তু অধীর হয়ে ওঠে, সে তার ভালো লাগতে শুরু করে। আগে যে ক্লাসে আমরা এইটুকুই পড়েছিলাম, আজকে আমরা ছুটি নামক গল্পটিতে আরো একটি নতুন ক্লাস করব। তো চলো ক্লাসটি শুরু করা যাক। দেখো, আমরা বললাম যে সে যখনই একটি ছাদে কি করছে, দ্বিপ্রহর বেলায় যখন দুই একটি ছেলে মেয়ে দেখতো, তখনই তার চিত্ত, তার যে মন, সেটা কিন্তু অধীর হয়ে উঠতো, সে ফিরে যেতে চাইতো সেই গ্রাম অঞ্চলে। এরপরে দেখো তার মামাকে, আজকে ক্লাসে দেখো আমরা এখান থেকে শুরু করব। একদিন অনেক প্রতিজ্ঞা করিয়া অনেক সাহসে মামাকে জিজ্ঞাসা করিয়াছিলেন। তাহলে ফটিক কি করলো দেখো, অনেক প্রতিজ্ঞা করেছে, সে নিজের কাছে প্রতিজ্ঞা করেছে এবং অনেক সাহস সঞ্চয় করে তার মামাকে বলছে, মামা, মার কাছে কবে যাব। এই যে তার আকুতি, যে গ্রামের প্রতি, তার মাটির প্রতি, তার মায়ের প্রতি যে টান অনুভূতি, সেটা কিন্তু ফটিকের মধ্যে, সে যখন গ্রাম অঞ্চল ছেড়ে শহর অঞ্চলে পাড়ি দিয়েছিল, শহর অঞ্চলের মানুষগুলোকে সে যখন চিনতে পেরেছিল এবং সেই মানুষগুলির অনাদরে যখন সে হাঁপিয়ে উঠেছিল, তখনই কিন্তু তার মাতৃশিকড় বা মাতৃকোলের প্রতি যে টান অনুভূতি, সেটা কিন্তু আমাদের ফটিকের হয়েছিল এবং সেই টান থেকেই, সে অনুভূতি থেকেই
ফটিক তার মামাকে বলছে, আমি মার কাছে কবে যাব? তার মায়ের কাছে যাবার যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা কি পূর্ণ হবে? আমরা দেখি, গল্পটা পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো। মামা বলেছিলেন স্কুলের ছুটি হোক, অর্থাৎ স্কুল যখন ছুটি পড়বে, গরমের ছুটি পড়বে বা হয়তো পুজোর ছুটি পড়বে, তখন এখানে কোন ছুটির কথা কিন্তু এখনো অবধি আমরা স্পষ্টভাবে কিন্তু জানতে পারিনি কোন ছুটি। গল্প ক্রমশ এগোলে তখন হয়তো আমরা জানতে পারবো কোন ছুটির কথা বলেছেন লেখকের যে বা কথকের যে মামা, সে। তাহলে বলছে যে মামা বলছে যে সে তো অবশ্যই নিয়ে যাবে তার মায়ের কাছে, মায়ের সন্তানকে মায়ের কাছে ফিরিয়ে দেবে, কিন্তু আগে স্কুলের ছুটি পড়তে হবে। তারপরে এরপরে দেখো কি বলছে, কার্তিক মাসে পুজোর ছুটি। তাহলে মামা যে ছুটির কথা বলছিল সেটা কিন্তু পুজোর ছুটি ছিল। আর কার্তিক মাসে পুজোর ছুটি, সে এখনো ঢের দেরি, বলছে এখনো অনেকটা দেরি আছে, এখনো অনেকটা দেরি আছে। তাই কার্তিক মাস যখন পড়বে, পুজোর ছুটি যখন পড়বে, তখন ফটিকের মামা ফটিকের মায়ের কাছে দিয়ে যাবে, অর্থাৎ বিশ্বম্ভর বাবু ফটিককে তার মায়ের কাছে নিয়ে যাবে। এরপর দেখো, একদিন ফটিক তাহার স্কুলের বই হারাইয়া ফেলিল। একই তো মামির অনাদর, তার উপরে শহরাঞ্চলের মানুষগুলির দুর্ব্যবহার এবং অবজ্ঞাতে ফটিক কোথাও গিয়ে হাঁপিয়ে উঠছে, আমরা বারবার দেখছি। সেই ফটিক একদিন এবার কি করলো, এবার স্কুলের বই সে হারিয়ে ফেললো। তার তো পাঠে অমনোযোগী, ফলে সেই বই খাতা কোথায় রাখতো সে জানে না। একেই তো সহজেই পড়া তৈরি হয় না, তাহার পর বই হারাইয়া একেবারে নাচার হইয়া পড়িল। বলছে একই তো সহজে পড়া তৈরি হয় না, অর্থাৎ ফটিক যেহেতু পড়ায় অমনোযোগী ছিল, তাই তাকে একবার পড়লে বা একবার বুঝিয়ে দিলে কিন্তু তার পড়া মুখস্থ হতো না। তাকে প্রতিনিয়ত হয় পড়তে হতো বা সেই জিনিসটা নিয়ে তাকে অবিরাম বসে থাকতে হতো, তবেই হয়তো তার পড়া মুখস্থ হতো। কিন্তু যখনই সে পড়তে বসতো, তার হয়তো সে অবজ্ঞার কথা, সেই দুর্ব্যবহারের কথা মনে পড়তো, ফলে সেই যে পাঠ থেকেও তার যেন মন চলে গেছিল। এমনিতেও তার পাঠে মনোযোগী, সে অমনোযোগী বেশি ছিল, কিন্তু একেবারেই যে অমনোযোগী ছিল তা কিন্তু আমরা প্রথমের দিকে পাইনি। কিন্তু শহরাঞ্চলে চলে আসার পর মামির দুর্ব্যবহার, শহরাঞ্চলের বন্ধুদের, শহরাঞ্চলের সহপাঠীদের দুর্ব্যবহার তাকে আরো বেশি অতিষ্ঠ করে তুলেছিল। তাই বলছে একেই তো সহজে পড়া তৈরি হয় না, তাহার পর আবার বই হারাইয়া একেবারে নাচার হয়ে উঠলো। মানে বই হারিয়েছে, তার কি মানে অবস্থা হবে সেটা খুবই আমরা সহজে কিন্তু বুঝতে পারি। যে তার মামি এমনিতেই তো মামির নিজের দেওয়া কাজটাই যদি করতো, তাতেও কাজ মিটে যাওয়ার পর তাকে যেন চিনতো না, বা তাকে যেন বলতো যে কাজ হয়ে যাওয়ার পরে যে থাক অনেক হয়েছে। এই যে একটা দুর্ব্যবহার করা, এই দুর্ব্যবহার থেকে সে ক্রমশ নিজের জীবনের যে চলার পথ যেটা কোমল ছিল, সেটা কোথাও গিয়ে যেন পায়ে পায়ে কাঁটার মতো বিঁধছিল আমাদের ফটিকের। কিন্তু এই ফটিক এবার কি করলো, বই হারিয়ে ফেলেছে। মাস্টার প্রতিদিন তাহাকে অত্যন্ত মারধর অপমান করতে আরম্ভ করিল। শিক্ষক সে কখনোই বুঝতে চাইতো না একজন গ্রাম অঞ্চলের ছাত্রকে, একজন গ্রাম অঞ্চলের মানুষকে, তার সহজলভ্য বাঁচার যে ধরনকে। তাই মাস্টার কি করতো, যখনই তার ক্লাসে দেখতো যে ফটিক বই খুলে বসেনি, তখনই তাকে প্রচন্ড পরিমাণে মারধর করত, অপমান করত, দুর্ব্যবহার শুরু করেছিল। স্কুলে তাহার এমন অবস্থা হলো যে তাহার মামার তো ভাইরা তাহার সহিত সম্বন্ধ স্বীকার করিতে লজ্জাবোধ করিত।
অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি যে বিশ্বম্বর বাবু যে তিনজন ছেলে ছিল তারা যে স্কুলে পড়তো, আমাদের ফটিককেও কিন্তু সেই স্কুলেই ভর্তি করে দিয়েছিল। কিন্তু এই যে ফটিক, সে যেহেতু একেবারেই পাঠে মনোযোগী কম, সে যেহেতু একেবারেই পড়াশোনাতে মনোযোগ দিত না, তার বাইরের প্রকৃতির দিকেই তার চোখ ধ্যান বেশি থাকতো এবং সে দিনে দিনে আরো বেশি অমনোযোগী হয়ে উঠছিল পাঠে। আর কি হতো, মাস্টার মশাই তার ক্লাসে বই দেখতে পেত না, সে বই কিন্তু আমাদের ফটিক কিন্তু হারিয়ে ফেলেছিল। ফলে তাকে এত অপমান করতো, এত মারধর করতো, কিন্তু তার যে মামাতো ভাই অর্থাৎ বিশ্বম্বর বাবুর ছেলেরাও কিন্তু তাকে জ্ঞাতি বলে তার সঙ্গেও যে সম্বন্ধ আছে সেই সম্বন্ধ দিতে কিন্তু কোথাও গিয়ে লজ্জা বোধ করত। ইহার কোনো অপমানে তাহারা অন্যান্য বালকের চেয়েও যেন বলপূর্বক বেশি করিয়া আমোদ প্রকাশ করিত। কি হয়, ছোট বাচ্চাদের মধ্যে একটা প্রবণতা দেখতে পাওয়া যায় যে ভাইকে মারলে দিদির যে আনন্দ, হয়তো মা দিদির হয়তো কে বকছে, তখন ভাইয়ের যে আনন্দ, বা মা ভাইকে বকছে দিদির যে আনন্দ, সেটা কিন্তু শিশুকালেই দেখতে পাওয়া যায়। সেই শিশুকালের পরিচয় কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এই ছুটি গল্পে দিয়েছেন। বলছে দেখো, বলছে এই যে অপমান করত, এই যে অসম্মান করত, এই যে বলপূর্বক আঘাত করত, সেটা সবথেকে বেশি আনন্দ পেত তার অন্যান্য সহপাঠীদের থেকেও তার নিজের মামাতো ভাইরা বা মামাতো ভাইরা, বলা বাহুল্য যে মামাতো ভাইরা তাকে অপমান করা দেখে বেশি আমোদ প্রকাশ করত। আমোদ মানে হচ্ছে আনন্দ প্রকাশ করা। অর্থাৎ দেখো, এই মামার যতই বিশ্বম্বর বাবু যতই ভালোবাসুক ফটিককে, কিন্তু মামা বা মামি বা মামির যে তিনজন ছেলে, তারা কেউই কিন্তু ফটিককে সেইভাবে আপন করে নিতে পারেনি। ফলে তার দুঃখে কেউ কিন্তু দুঃখী হতো না। ফলে আমরা ক্রমেই দেখতে পাই যে তার দুঃখে বা তাকে যখন অপমান করছে বা ফটিককে যখন অপমান করছে, অসম্মান করছে, আঘাত করছে, জোরে জোরে মারধর করছে, তখন সব থেকে বেশি তারাই খুশি হতো। এটা কিন্তু কোথাও গিয়ে ফটিককে কিন্তু খুব আঘাত করতো, কিন্তু সেই আঘাতের কথা এই বিশ্বম্বর বাবুর তিনজন ছেলেই হোক বা বিশ্বম্বর বাবুর স্ত্রী হোক, কেউই কিন্তু বুঝতে চাইতো না। এবং আরেকটা জিনিসও বলা বাহুল্য এখানে, যে ফটিকের যে মামা বিশ্বম্বর বাবু, সেও কিন্তু তাকে শহর অঞ্চলে এনেছিল, ভালো স্কুলে ভর্তি করে দিয়েছিল, কিন্তু তার নিজের কাজ থাকার দরুন সে কিন্তু ফটিকের দিকে অতটাও মনোযোগী ছিল না, নয়তো হয়তো এতটাও অসম্মান, অপমান বা অবজ্ঞা ফটিককে কিন্তু পেতে হতো না। এরপরে দেখো কি বলছে, অসহ্য বোধ হইয়াতে একদিন ফটিক তাহার মামির কাছে নিতান্ত অপরাধীর মতো গিয়ে কইল, বই হারিয়ে ফেলেছি। এটা যে কত বড় বাচ্চাটার কাছে বা ফটিকের কাছে কতটা মানে ভয় নিয়ে সে মামির কাছে বলতে গেছে, এখান থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখায় কিন্তু আমরা বুঝতে পারছি। দেখো বলছে অসহ্য বোধ, মানে ও যখন সহ্য করার একটা ক্ষমতা থাকে, তো মানুষের সেই সহ্য করার ক্ষমতা কোথাও গিয়ে যখন নষ্ট হয়ে যায় একেবারেই, তখন গিয়ে কি হয়, তখনই গিয়ে মানুষ বলে, ঠিক অবস্থাটাই হয়েছে যখন অসহ্য বোধ। সে যখন এতদিন ধরে নিজের শিক্ষকের কাছে মারধর খাচ্ছিল, অপমান খাচ্ছিল, এবং এইখান থেকেই তার অসহ্য বোধ হওয়াতে সে এবার তাকে বলতেই হবে, এই একটা বোধ হয়েছিল এবং তার নিজের জীবনের সাথে অসহ্য হয়ে গেছিল। সে নিজের জীবনকে যে উপভোগ করার যে একটা মানসিকতা, সেটাও কোথাও কি যেন ফটিক হারিয়ে ফেলেছিল। তাই একদিন মামিরকেই ফটিক সাহস সঞ্চয় করে
অপরাধীর মতো গিয়ে বলেছিল, কারণ নিজেকে অপরাধী মনে করেছে, কারণ সে বই হারিয়ে ফেলেছিল তাই। এবং গিয়ে বলেছিল বই হারিয়ে ফেলেছি। এই যে বই হারিয়ে ফেলেছি, এরপরে ফটিক কিন্তু বুঝতে পারছে যে কি হতে পারে, যে ফটিক হয়তো তার মামির কাছে আরো অপমান খেতে পারে, অসম্মান হবে আরো, এবং কি হয়তো তার মামিও হয়তো মারধর করতো। কিন্তু এখানে আমরা কোথাও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখায় আমরা দেখতে পাইনি যে এই যে মামি এত তাকে অনাদর করত, অবজ্ঞা করত, বা তার 3 ছেলে মেয়ের বিশ্বম্ভর বাবুর 3 ছেলে মেয়ে, যে ওকে ক্লাসে এত মারধর করা হতো বা ফটিককে ক্লাসে এত মারধর করা হতো বলে, এত যে অসম্মান করা হতো বলে, যে সেও তার বাবাকে গিয়ে বলছে, বিশ্বম্ভর বাবুকে গিয়ে বলছে, তা কিন্তু এই গল্পে কিন্তু দেখতে পাওয়া যায়নি, বা বিশ্বম্ভর বাবু কিন্তু সে খোঁজ নেননি। এরপর দেখো কি বলছে, মামির অধরের 2 প্রান্তে বিরক্তির রেখা অঙ্কিত করিয়া বলিলেন, বেশ করেছ, আমি তোমাকে মাসের মধ্যে 5 বার করে বই কিনে দিতে পারবো না। এটা একটা মামির জায়গা থেকে মামি ভুল নয়, কারণ মামির বিশ্বম্ভর বাবুর যে উপার্জনটা করে আনতেন, সেই উপার্জনের মধ্যেই তাকে সংসার চালিয়ে তার 3 ছেলে মেয়ের সঙ্গে আবার বিশ্বম্ভর বাবুর 2 ছেলের বা বোনের ছেলেরও কিন্তু দায়িত্ব নিতে হয়েছিল। ফলে সে সবাইকে যখন বছরে 1 বার করে বই কিনে দিত, বা মামি যখন 1 বার করে বই কিনে দিতেন, সেরকম আমাদের ফটিককেও কিন্তু কিনে দেওয়া হয়েছিল। ফটিককে কিন্তু এখানে মামির কিন্তু যে বিচক্ষণ ব্যাপার, যে তার ছেলেকেও যদি একটা বই কিনে দিত, বা বিশ্বম্ভর বাবুর বোনের ছেলেকেও কিন্তু সে বই কিনে দিয়েছিল। বই হারিয়ে ফেলেছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু সে কিনে দিয়েছিল, সে নিজের জায়গায় কিন্তু ঠিক ছিল। এবং সেখান থেকেই দেখো এবার দেখো বিরক্তিটা আসছে, মামির যে অধর বা মামির বুকের মধ্যে 2 প্রান্তে যে বিরক্তির রেখা, যখনই সে শুনেছে বই হারিয়ে ফেলেছে, তখনই তার বিরক্তির রেখা এই কারণেই উঠে আসছে, কারণ অভাবের সংসারে সকলেরকে বই কিনে দিয়ে, সকলের প্রয়োজনীয় জিনিস কিনে দিয়েও কিন্তু বিশ্বম্ভর বাবুর স্ত্রী বিশ্বম্ভর বাবু উপার্জনের টাকায় কিন্তু সংসার চালাচ্ছিলেন, এবং সেখান থেকে এক্সট্রা আরো বেশি তার খরচ হতো ফটিকের পেছনে। কারণ ফটিক কি করতো, যেহেতু তার অমনোযোগী ছিল, সে বই হারিয়ে ফেলতো, এবং বই যখন হারিয়ে ফেলতো তখন কি হতো, তখন কিন্তু এই মামি কি করত, সে কিন্তু রেগে যেত, এবং কোথাও গিয়ে তার যেন একটা বিরক্তি ভাব চলে এসেছিল, এবং সেই বিরক্তি থেকেই সে বলতে, দেখো আমি তোমাকে, এই তোমাকে বলতে ফটিককে কথা বোঝানো হয়েছে, মাসের মধ্যে, মানে একটা মাসের মধ্যে 5 বার করে বই কিনে দিতে পারবো না। 1 বার বই কিনে দেবে বিশ্বম্ভর বাবুর বউ বা বিশ্বম্ভর বাবুর স্ত্রী, সেই বইটাই কিন্তু বছরভর ফটিক এবং তার যে মামাতো ভাই তাদেরকে কিন্তু পড়তে হতো। কিন্তু ফটিক অমনোযোগী হওয়ায় সে বই হারিয়ে ফেলেছে। এরপর দেখো মামির যে বিরক্তি, সেটা কিন্তু আমরা প্রকাশ পেলাম। এরপর দেখো কি হয়েছে, ফটিক আর কিছু না বলিয়া চলিয়া আসিল। সে যে পরের পয়সা নষ্ট করিতেছে এই মনে করিয়া তাহার মায়ের উপর অত্যন্ত অভিমান উপস্থিত হলো। এই যে কথাটা আমি প্রথম দিন থেকে যেখান থেকে বলছি, যে 13-14 বছরের বয়সী ছেলে মেয়েদের অভিমানটা অনেক বেশি থাকে, সেই অভিমান কিন্তু এবার কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাতে বা কলমে আমরা ছুটি গল্পের মধ্যে কিন্তু দেখতে পেলাম। বলছে দেখো, যে ফটিক কিছু বলল না তার মামিকে, মামি যে তাকে এতগুলো কথা শোনালো, সে মামির প্রতি কিন্তু তার রাগ বা অভিমান কোনোটাই নেই, কিন্তু তার মায়ের প্রতি অভিমান ফটিকের কিন্তু একটু একটু করে কিন্তু ভেতরে কালো মেঘের মতো যেন ছেয়ে গেছে। সে বলছে, ফটিক আর কিছু না বলিয়া চলে গেল। ফটিক কিচ্ছু মামিকে বলল না, পরে চলে গেল, এবং সে ভাবলো সে তো পরের পয়সা নষ্ট করছে। বিশ্বম্ভর বাবু তার নিজের বাবা তো নয়, নিজের মা তো নয়, বা বিশ্বম্ভর বাবুর স্ত্রী তো তার মা নয় যে তার পয়সা সে নষ্ট করবে। সে বারবার ভাবছে যে সে পরের পয়সা নষ্ট করছে। এইটাকে মনে কোথাও গিয়ে কিন্তু বসিয়ে দিয়েছিল আমাদের
ফটিক, এবং সেখান থেকেই তার মায়ের ওপর অত্যন্ত পরিমাণে অভিমান দেখা দিয়েছিল বা অভিমানের সঞ্চার ঘটেছিল। নিজের হীনতা এবং দৈন্য তাহাকে মাটির সহিত মিশাইয়া ফেলিল। বলছে নিজের যে হীনতা, নিজের যে বোধ বিবেচনা বোধ যে এতটা কম ছিল ফটিকের। ফটিক সবসময় কি হতো, ফটিক সবসময় যে বিশ্ব প্রকৃতি তার সঙ্গে নিজেকে কোথাও কি কিন্তু মিশিয়ে দিচ্ছিল। কারণ সে গ্রাম বাংলার ছেলে, সে ছোটবেলা থেকে গ্রামের পরিবেশের সঙ্গে মিলে মিশে মানুষ হয়েছে, তার এক আত্মা হয়ে আছে সেই গ্রামের মানুষগুলোর সঙ্গে, সেই গ্রামের পরিবেশের সঙ্গে, জল বায়ু মাটির সঙ্গে। কিন্তু শহর অঞ্চলে তো মাটি নেই, শহর অঞ্চলে তো সেই শুদ্ধ বাতাস নেই যে বাতাসে এক নিঃশ্বাস ফটিক শ্বাস, এক বুক ভরা শ্বাস নেবে। কিন্তু ফটিকের কোথাও কি কিন্তু এবার অভিমান তৈরি হচ্ছে তার মায়ের প্রতি, এবং সে কি করছে, সে এবার নিজেকে আস্তে আস্তে কিন্তু মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। সে কিন্তু তার নিজের যে হীনতা, নিজের যে দৈন্য দশা দেখে কিন্তু মাটির সঙ্গে সে মিশে যাচ্ছে। এরপর দেখো কি বলছে, স্কুল হইতে ফিরিয়া সেই রাতে তাহার মাথা ব্যথা করিতে লাগলো এবং গা শিরশির করিয়া আসিল। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে একটু একটু করে সে কিন্তু অসুস্থের পথে কিন্তু এগিয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে আমাদের ফটিক। কিন্তু সেই ফটিকের অসুস্থতা কিন্তু তার মামার চোখে প্রথমে ধরা পড়েনি, মামির চোখে তো ধরা পড়েইনি, তার মামাতো ভাইদেরও কিন্তু চোখে ধরা পড়েনি। এবং সেই যুগে, এই যুগের মতো টেলিফোনের কোনো ব্যবস্থা না থাকায় তার মায়ের মন কাঁদলেও কিন্তু তার মা কিন্তু কোনোভাবেই ফটিকের খবর কিন্তু নিতে পারতো না, যখন চাইতো তখন কিন্তু নেওয়া সম্ভব ছিল না। তাকে দায়িত্ব দিয়েছিল তার মামার কাছে, ফটিকের মামা নিজের দায়িত্ব কলকাতায় নিয়ে গেছিল ফটিককে, কিন্তু সেই দায়িত্ব সে তার মামির উপর চাপিয়ে দিয়েছিল ঠিকই। তার বিশ্বম্ভরবাবু নিজে কিন্তু বলা যায় যে নিজে কিন্তু চোখে চোখে ফটিককে কিন্তু রাখেনি, তাহলে হয়তো এতটা অপমান অবহেলা ফটিককে কিন্তু সহ্য করতে হতো না। তাই বলতে দেখো, স্কুল হইতে ফিরিয়া, অর্থাৎ একদিন স্কুল থেকে ফিরে আসার পর তার মাথা ব্যথা শুরু হয়েছিল, অর্থাৎ অসহ্য, যেটা সহ্য করা যায় না সেই মাথা ব্যথা তার কিন্তু শুরু হয়েছিল, এবং গা শিরশির দিয়ে উঠছিল, শিরশির করিয়া উঠিল। কেন? কারণ তার আস্তে আস্তে কি হচ্ছে, আস্তে আস্তে কিন্তু এবার তার অসুস্থের পথে এগোচ্ছে, তার জ্বর এসেছে গায়ে, বুঝিতে পারল তাহার জ্বর আসিতেছে। ফটিক এবার নিজেই বুঝতে পারলো যে সে অসুস্থ হয়ে পড়ছে। গ্রাম অঞ্চলে যখন ফটিক ছিল তখন কিন্তু সে কখনোই অসুস্থ হয়নি, কারণ সে খোলা মনে পাঁচটা মানুষের সাথে কথা বলতে পারতো, খোলা মনে দুষ্টুমি করতে পারতো। দুষ্টুমিতে তার মাথা আটকে থাকলেও সে কি করতো, সে যেহেতু একটা দলের লিডার ছিল, তার চেনা পরিবেশ ছিল, মাঠ ঘাট জল বায়ু আকাশ সে দেখতে পেত, ফলে সে কিন্তু কখনোই অসুস্থ বোধ করেনি। কিন্তু এই যে আমাদের শহর অঞ্চলের যে বাড়িগুলি, সেই বাড়িগুলিতে আমরা কি করতে পারি, আমরা কিন্তু আকাশ দেখতে পাই না, কারণ বক্সের মতো বাড়িটা হয়তো, ফলে সমস্ত দিকটায় আবদ্ধ বাড়ি হয়। এবং কি বড় বড় যেহেতু কলকারখানা বা বড় বড় দোকান হওয়ার জন্য, মার্কেট হওয়ার জন্য আমরা যে ওই যে খোলা যে স্বচ্ছ যে বাতাস বুক ভরে যে নেওয়া, সেটাও কিন্তু কোথাও গিয়ে কিন্তু শহর অঞ্চলে এসে ফটিক পাচ্ছিল না। তার সঙ্গে তো শহরের মানুষগুলি অনাদর, সহপাঠীদের অনাদর, মামির অনাদর, এবং মামা দায়িত্ব নিলেও মামা কিন্তু চোখে চোখে রাখতে পারেনি। এই সমস্ত সঙ্গে সব থেকে বড় যে অভিমান, সেটা কিন্তু ফটিকের জন্মেছিল তার মায়ের প্রতি, ফলে সে আস্তে আস্তে অসুস্থ হয়ে গেছিল। বুঝিতে পারলো ব্যাম বাধাইলে, ব্যাম মানে হচ্ছে অসুখ, ব্যাম মানে হলো অসুখ। বলছে দেখো তাই যে ব্যাম বাধাইলে মামির প্রতি অত্যন্ত অনার্থক উপদ্রব করা হইবে। মানে মামি তো এমনিতেই ফটিককে সেইভাবে
নিজের কাছের করে কখনোই নিতে পারেননি। কিন্তু এরপর যদি এবার সে শোনে যে ফটিক ধীরে ধীরে অসুস্থ হয়ে যাচ্ছে এবং অসুস্থ হওয়ার জন্য তাকে ডাক্তার দেখাতে হবে, তার জন্য পথ্য আনতে হবে অর্থাৎ ওষুধ আনতে হবে, তখন কিন্তু তার মামি আরো বেশি ফটিকের ওপর রেগে যাবে, আরো কথা শোনাতে কিন্তু ছাড়বে না। তাই সেই ভয় থেকে, সেই যে অপমান থেকে বা অভিমান থেকে, অনাদর থেকে ফটিক ফটিক আগে থেকেই ধরে নিয়েছিল যে এই যে ব্যামো বাধা এলে অর্থাৎ অসুস্থ হয়ে গেলে তার মামি যে কতটা মামির উপর যে অত্যাচার করা হবে, উপদ্রব করা হবে, সেটা কিন্তু আমাদের ফটিক কিন্তু বুঝতে পেরে গেছিল। এরপর দেখো কি বলছে ফটিক এই ব্যামোটাকে যে কিরূপ একটা অকারণ অনাবশ্যক জ্বালাতনের স্বরূপ দেখিবে তাহা সে স্পষ্ট উপলব্ধি করিতে পারল। মামি এই যে অসুস্থ হওয়াটাকে যে কতটা অনাবশ্যক মানে অকারণ, কোনো কারণ ছাড়াই, অনাবশ্যক মানে আবশ্যক নয় যেটি, সেই অনাবশ্যক অকারণ জ্বালাতনের স্বরূপ মানে জ্বালাতনের একটা রূপ, একটা মানুষকে অত্যাচার করার যে রূপ, সে অত্যাচারটা এবং অনার্থক উপদ্রব, তার মামির প্রতি উপদ্রব করা, সেটা কিন্তু তার স্পষ্ট উপলব্ধি হয়েছিল। অর্থাৎ সে স্পষ্টভাবে কিন্তু বুঝতে পেরে গেছিল যে মামি কিন্তু এতে আরো বেশি কিন্তু অসন্তুষ্ট হবে। তাই সে তার নিজের যে কার কথা, নিজের হচ্ছে অসুখের কথা, সে কিন্তু সেই ফটিক কিন্তু তার মামাকেও জানায়নি, তার মামিদেরকেও জানায়নি এবং তার সহপাঠী তথা বলা বাহুল্য তার মামাতো ভাইদের বা বোনদেরকেও কিন্তু জানায়নি। এরপর দেখো কি বলছে, রোগের সময় এই অকর্মণ্য অদ্ভুত নির্বোধ বালক পৃথিবীতে নিজের মা ছাড়া আর কাহারও কাছে সেবা পাইতে পারে এইরূপ প্রত্যাশা করিতে তাহার লজ্জা বোধ হইল। একটা সন্তানকে বা একটা শিশুকে যখন একটা মা পৃথিবীতে আনে তখন তার সমস্ত দায়িত্বটা কিন্তু তার মা বা বাবার ওপরই থাকে। ফলে সে যদি অসুস্থ হয়, ফলে তাকে ডাক্তার দেখানো, তাকে পথ্য খাওয়ানো বা তাকে সুস্থ করে তোলাও কিন্তু একটা মায়ের কর্তব্য বলেই মনে হয়। এবং সেই কর্তব্যবোধ থেকেই আমাদের ফটিক কিন্তু মনে করেছিল যে এই পৃথিবীতে নিজের মা ছাড়া, নিজের মাতৃকোষ ছাড়া কাহারও কাছে, সেটা যত আপনজনই হোক না কেন, যত আত্মীয়ই হোক না কেন, নিজের মা সবসময় মাই হয়। তাই বলছে যে একটা নির্বোধ বালক যার বোধই নেই, সেই নির্বোধ বালকটারও কিন্তু মধ্যে সেই বিবেচনা বোধটা চলে এসেছিল এবং সে বুঝতে পেরেছিল যে এই পৃথিবীতে নিজের মা ছাড়া আর কারোর কাছেও সেবা পাওয়াটা ঠিক না। এই যে অসুস্থতার সময় এই পৃথিবীতে আর কেউই নেই যে তাকে সুস্থ করে তুলবে। তাই আশাটাও কোথাও গিয়ে কিন্তু ফটিকের ছিল না তার মামির কাছে। সে বুঝতেই পেরেছিল যে তার মামিকে যদি এখন সে অসুস্থতার কথা বলে তাহলে তার মামি কতটা পরিমাণে রেগে গিয়ে তাকে আরো 4টে বাজে কথা শোনাবে। তার প্রতি যত্নশীল হবেই না, উল্টে তাকে বলবে যে সে তার মামার পয়সা নষ্ট করছে। এই যে একটা কুড়ে কুড়ে খাওয়া ফটিককে কিন্তু সেই যে কথাগুলো তাকে কিন্তু ভাবাতো। কারণ সে যবে থেকেই নিজের গ্রাম অঞ্চল, নিজের পরিচিত জায়গা ছেড়ে এসেছে, সে কিন্তু একেবারে তরেও সেই প্রথম থেকেই সে কিন্তু অনাদর পেয়েছে, তার মামির কাছে এক ফোঁটাও কিন্তু ভালোবাসা পায়নি। বা বিশ্বম্বর বাবুও কিন্তু তাকে হয়তো শহরাঞ্চল থেকে উৎখাত করে, তার নিজের মাতৃকোষ থেকে উৎখাত করে তাকে কিন্তু নিয়ে এসেছিল, হয়তো বা ফটিকের সম্মতিতেই নিয়ে এসেছিল। কিন্তু ফটিক তো বাচ্চা, ফটিক তো বুঝতে পারেনি যে শহর অঞ্চলের মানুষগুলোর ব্যবহার কিরকম হতে পারে। সে একজন প্রত্যন্ত গ্রামের ছেলে, তার কাছে সারলতাটাই সবার আগে ছিল, মানুষের আন্তরিকতাটাই আগে ছিল। কিন্তু সে আন্তরিকতা, সেই সারলতা বোধ কিন্তু ফটিক এই শহরাঞ্চলের মানুষের মধ্যে কিন্তু পায়নি। ফলে দেখো কি হয়েছিল, ফলে
ও যবে থেকেই কলকাতায় এসেছিল তবে থেকেই কিন্তু অনাদর পেয়েছে, এবং অনাদর পেতে পেতে কোথাও কি হয়েছে সে নিজেও বুঝতে শিখে গেছে। তার মধ্যে তখন আর দুষ্টু বুদ্ধির উদয় হয়নি, তার মধ্যে বোধ শক্তির উদয় হয়ে সে বুঝতে পেরেছে যে আমি সাধারণ যদি একটা বই হারাই তাতেই তো মামি বলে যে মাসে 5 বার করে আমি বই কিনে দিতে পারবো না। সেই মামিকেই যদি আমি এখন বলি যে আমি ধীরে ধীরে অসুস্থ হয়ে যাচ্ছি বা আমাকে ব্যামো ধরেছে, তাহলে মামি যে কতটা পরিমাণ রাগ করবে সেটা বলা বাহুল্য। যে সেটা খুবই স্পষ্টভাবে তার ধারণা কিন্তু স্পষ্ট হয়ে গেছিল ফটিকের কাছে, এবং ফটিক সেজন্যই হয়তো জানাতে চায়নি। তার কাছে অভিমান হয়েছিল তার মায়ের প্রতি, তার মাতৃকোলের প্রতি। সে এবং সে বুঝতে পেরে এই কথাটাই বলেছিল, তাকে যতই নির্বুদ্ধিতার পরিচয় দেখ না কেন সেই কথাটাই বলেছিল যে এই পৃথিবীতে মা ছাড়া আর কাহার কাছেও সেবা পাওয়া কিন্তু একেবারেই প্রত্যাশা করা উচিত নয়, বা প্রত্যাশা করলেও কিন্তু লজ্জা বোধ হয়। কেন বলছিল? কারণ সে জানতো যে একটি শিশুর কাছে একটা মায়ের বা একটা মায়ের কাছে একটা শিশুর যা দাম সেটা কিন্তু অন্য কারোর কাছে না। একটা শিশু যতই অত্যাচার করুক, একটা শিশু যতই দুরন্ত হোক না কেন, সে পড়ে গেলে তার কেটে গেলে, তার জ্বর আসলে তার মায়ের কিন্তু ঘুম আসে না। তার মায়ের নাওয়া খাওয়া সে ভুলে গিয়ে সে তার শিশুর প্রতি যত্নশীল হয়ে ওঠে, আরো বেশি যত্নশীল হয়ে ওঠে। এবং সেই যত্নের জায়গা থেকে তার বোধশক্তির উদয় থেকেই ফটিক কিন্তু বলেছিল যে তার নিজের মা ছাড়া এই পৃথিবীতে আর কেউ তাকে সেবা করতে পারবে না, এবং সেবা যে করতে পারবে না এটা যেমন ঠিক, সেবা প্রত্যাশা করাটাও কিন্তু খুবই নিতান্ত পরিমাণে লজ্জাজনক। এবং আমরা দেখতে পেলাম আজকের ক্লাসে যে ফটিক কিভাবে ধীরে ধীরে কিন্তু তার শুভ বুদ্ধির কিন্তু সূচনা হয়েছিল, তার বোধ বিবেচনা বোধ কতটা খুলে গেছিল। আজকের ক্লাসটি আমাদের এখানেই শেষ হচ্ছে।